আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জিকে এক্সপ্রেস ক্লাস 2-তে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এপ্রিল 2025 সংখ্যাটা নিয়ে, অর্থাৎ গত মাসে মার্চ 2025 এই মাসটাতে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই সব ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং আসার মতো বিভিন্ন ধরনের তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসার মতো প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, যেই ঘটনাগুলোর থেকে বারবার প্রশ্ন আসে এবং আসার চান্স আছে। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে শুরু করি। আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছে তৌহিদুজ্জামান খান, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি ক্লাস। দেখো, সবার প্রথমে আমরা পড়ব মার্চ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে স্বাধীনতা পদক। তো আমরা ঠিক আগের সংখ্যাতে 21শে পদক সম্পর্কে পড়াশোনা করেছিলাম। তো 21শে পদকটা দেওয়া হয় তোমার 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে, এবং স্বাধীনতা পদকটা, স্বাধীনতা দিবস আছে আমাদের 26শে মার্চে। সো স্বাধীনতা পদকটা মার্চ মাসে দেওয়া হয়। তো এই বছর স্বাধীনতা পদক দেওয়া হয় 7 জন বিশিষ্ট ব্যক্তিকে। এই 7 জনের নাম তোমরা এখানে নোটে দেখতে পারবা। দেখো, 1 নম্বরে আছে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, 2 আছে ভাস্কর নবের আহমেদ, 3 কবি আল মাহমুদ, 4 আছেন স্যার ফজলে হাসান আবেদ, 5 আছেন তোমার মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, 6 আছেন বদরুদ্দিন মোহাম্মদ ওমর, 7 আছেন আবরার ফাহাদ। তো এই 7 জন ব্যক্তিকে এই বছর স্বাধীনতা পদক দেওয়া হয়। এবং স্বাধীনতা পদকটা কি? স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার, এবং 21শে পদকটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। ওকে, বেসামরিক পুরস্কার কেন? কারণ এটা হচ্ছে তোমার সেনাবাহিনীতে যারা নেই তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। সামরিক পুরস্কার কোনগুলো? ভাই, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে সামরিক পুরস্কার হচ্ছে তোমার ওই যে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, যে মানে পদকগুলো আছে, এগুলো হচ্ছে সামরিক পুরস্কার। মানে এগুলো হচ্ছে তোমার সরকারি, মানে সামরিক বাহিনীতে যারা কর্মরত আছে তাদেরকে হচ্ছে বীরশ্রেষ্ঠ বা এই পদকগুলো দেওয়া হতো। ওকে, তো তোমার এখান থেকে পড়তে হবে এই 7 জনের নাম। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে এই বছর সাহিত্যে তোমার স্বাধীনতা পদক কে পেয়েছেন, সমাজসেবাতে কে পেয়েছেন, সংস্কৃতিতে কে পেয়েছেন। তো তাদের সম্পর্কে একটু করে বিস্তারিত এখানে লেখা আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা, আর এই নামগুলো অবশ্যই মনে রাখবা। ওকে, তারপরে এই বছরে একটা বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হচ্ছে তোমার বাংলাদেশের সাবেক যে রাষ্ট্রপতি আছেন জিয়াউর রহমান, তাকে 2000 সালে কিন্তু মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল। বাট 2011 সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার কিন্তু এই স্বাধীনতা পদকটা বাতিল করে দেওয়া হয়েছিল। এবং এই 2025 সালে যে এই 7 জনকে যখন স্বাধীনতা পদক ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু তার যে এই স্বাধীনতা পদকটা বাতিল হয়েছিল সেটা আবার পুনর্বহাল করে দেওয়া হয়েছে। ওকে, সো এই কারণে জিয়াউর রহমানের ছবিটা এখানে অ্যাড করা হয়েছে। দেখো, এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ, সবচেয়ে ডান দিক থেকে যিনি হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ, ইনি হচ্ছেন আজম খান, বাংলার পপ সম্রাট বলা হয় যাকে। তারপরে ইনি হচ্ছেন তোমার হচ্ছে বদরুদ্দিন, তারপরে হচ্ছে ইনি আবরার ফাহাদ, ইনি ভাস্কর নবের আহমেদ, ইনি হচ্ছেন জামাল নজরুল ইসলাম, এবং ইনি হচ্ছেন আল মাহমুদ। ওকে, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে যমুনা রেল সেতু প্রকল্প। গত সংখ্যায় আমরা হচ্ছে রেল সেতু প্রকল্পের বিস্তারিত সম্পর্কে জানছিলাম। এবার আমরা জানবো হচ্ছে এই রেল সেতুটা। দেখো, এখান থেকে যা যা জানতে হবে সেটা হচ্ছে তোমার এটার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। এই তোমার রেল সেতুতে তোমার অর্থায়ন করেছে সম্পূর্ণটা না, কিছু অংশ হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, বা সংক্ষেপে যাকে জাইকা বলা হয়, এবং বাংলাদেশ সরকার। দেখো, জাইকা কিন্তু অর্থায়ন করেছে প্রায় তোমার 4/3, মানে 75-এর কাছাকাছি 72%, 72.40%, এবং বাকি যে 27.60% আছে এটা কিন্তু বাংলাদেশ সরকার করছে। এবং এই সেতু, যে যমুনা সেতুর পাশ দিয়ে, দেখো এটা হচ্ছে যমুনা সেতু, এর পাশ দিয়ে যে সেতুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যমুনা রেল সেতু। এই রেল সেতুটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে 18 মার্চ তারিখে। ওকে, নেক্সটে আসো টাইম ম্যাগাজিনের ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস 2025। টাইম ম্যাগাজিন এটা হচ্ছে তোমার প্রতি বছরই বিশ্বের যে 100টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বা দেখতে দর্শনীয় স্থাপনা আছে, এগুলোকে হচ্ছে দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস হিসেবে স্বীকৃতি দেয়। এই বছরই প্রথমবারের মতো বাংলাদেশের একটা স্থান পেয়েছে, সেটা হচ্ছে একটা মসজিদ। দেখো মসজিদটা কত সুন্দর। এই মসজিদটার নাম হচ্ছে তোমার জেবুন্নেসা মসজিদ,
এটা হচ্ছে ঢাকার আশুলিয়ায় অবস্থিত। এটার নকশা করছেন হচ্ছেন আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি সাইকা ইকবাল। ওকে, নেক্সট যে টপিকটা, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এই নামে একটা বই প্রকাশিত হয়েছে এবং এই বইটা নিয়ে তুমুল তোমার বাকবিতণ্ডা এবং অনেক কিছুই লেখালেখি হয়েছে তোমার অনলাইনে। তোমরা যারা ফেসবুকে আছো বা বিভিন্ন সোশ্যাল সাইটে আছো তোমরা অবশ্যই জানো যে এই বইটার লেখক হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, ছাত্র নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হচ্ছেন এই জুলাই আন্দোলনের যে ইতিহাসটা আছে, সচক্ষে দেখা যে জিনিসগুলো আছে, তার অভিজ্ঞতার আলোকে এই বইটা লিখেছেন। বইটার নাম হচ্ছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। তো এই বইটা নিয়ে অনেক ধরনের অনেকে কথাবার্তা বলছে যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই বইটা যে প্রকাশকটা হচ্ছে প্রথমা প্রকাশনী। প্রথমাটা হচ্ছে প্রথম আলোর একটা সংগঠন। ওকে, এবং এই বইটা তোমার উদ্বোধন করা হয় বা মোড়ক উন্মোচন করা হয় হচ্ছে 15 মার্চ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন অর্থাৎ অডিটোরিয়াম। ওকে, নেক্সট, বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ। এলডিসি মানে হচ্ছে লো ডেভেলপড কান্ট্রি বা স্বল্পোন্নত দেশ। এখন দেখো, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে আগে অন্তর্ভুক্ত হয়েছে 1975 সালে, এবং এই স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ হচ্ছে তোমার এর উপরের যে ধাপ উন্নয়নশীল দেশ, এটাতে উন্নীত হতে যাচ্ছে। এবং এই জিনিসটার জন্য 3টা মানদণ্ড বা 3টা সূচক লাগে। যে কোনো দেশকে আমি উন্নয়নশীল দেশ তখনই বলবো যখন এই 3টা মানদণ্ড ফুলফিল করা হবে। এই 3টা মানদণ্ড হচ্ছে তোমার মাথাপিছু আয়, মানব সম্পদ এবং জলবায়ু এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। দেখো এখানে লেখা আছে। এই 3টা সূচকের মূল্যায়নেই দেখা যায় বাংলাদেশ 3টা সূচকেই পাশ করে গেছে। তো এই হিসেবে এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের তারিখ নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে 2026 সালের 24শে নভেম্বর। ওকে, তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। নেক্সট, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। নিরাপত্তা সূচকে বাংলাদেশের নিরাপত্তা অবশ্যই খারাপ, তোমরা সবাই জানো। দেখো, নামবেও নামে একটা হচ্ছে তোমার সাইট আছে যেখানে হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন সূচক প্রকাশ করা হয়। এখানে 147টা দেশের মধ্যে জরিপ করে দেখা গেছে বাংলাদেশের অবস্থান নিরাপত্তা সূচকে 125তম। 147টা দেশের মধ্যে 125তম, মানে খুবই ভয়াবহ অবস্থা। বাংলাদেশের নিরাপত্তা নেই বললেই চলে। বাংলাদেশের থেকেও অনিরাপদ দেশ আছে। দেখো, সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে ভেনেজুয়েলা, এবং সবচেয়ে নিরাপদ কোনটা? ইউরোপের আন্দোরা। ওকে, নেক্সটে আসো। এই যে আমরা একসাথে সূচক পড়তেছি, এখন সূচকগুলোই পড়ে নিই। 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এটা অনুযায়ী বাংলাদেশ আসলে কততম সুখী দেশ? 134তম। 147টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 134তম। ওকে, দেখো, নিরাপত্তা সূচকে ছিল 125তম, এবং যে হ্যাপিনেস রিপোর্ট এই অনুযায়ী হচ্ছে 134তম। মানে বাংলাদেশের নিরাপত্তা তো নাই, বাংলাদেশের মানুষ সুখীও না। ওকে, নেক্সট, জাতিসংঘ মহাসচিব ঢাকা সফর করেন এই মার্চ মাসে, এবং এই সফরে তিনি অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন, যার একটু সংক্ষিপ্ত বর্ণনা এখানে লেখা আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। বা এখন জানতে হবে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো আছেন। 2017 সালের 1 জানুয়ারি তিনি প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেন, এবং 2021 সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন। তিনি হচ্ছেন এই মার্চ মাসে 13 মার্চ ঢাকায় সফরে আসেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে, আমাদের প্রধান উপদেষ্টা। এই সফরে তিনি হচ্ছে তোমার রোহিঙ্গা ইস্যু প্লাস অন্যান্য যত ধরনের ইস্যু আছে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক, এগুলোর উন্নয়ন নিয়ে অনেক বেশি কাজ করে গেছেন। দেখো, এখানে একটা জিনিস আছে যে গুতেরেস সম্পর্কে কিছু বর্ণনা আছে। গুতেরেস কিন্তু হচ্ছে তোমার 1995 থেকে 2002 সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন, এবং বর্তমানে ইসরায়েলি কর্তৃপক্ষ যারা ফিলিস্তিনের উপর বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে তারা কিন্তু গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ ইসরায়েলের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। ওকে, নেক্সটে আসো হচ্ছে
এই যে তোমার গুতেরেস যে বাংলাদেশে আসছে, বাংলাদেশে একটা স্থাপনার উদ্বোধন করে গেছেন তিনি, সেটা হচ্ছে জাতিসংঘ হাউস। বাংলাদেশে ইউনাইটেড নেশনস হাউস বা জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়েছে, এটা হচ্ছে ঢাকার গুলশানে অবস্থিত। এটা উদ্বোধন করে 15ই মার্চ। ওকে, নেক্সট, সার্ক দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য। এখন দেখো আমরা বাংলাদেশের বাণিজ্যিক যে অবস্থা, বাংলাদেশের আমদানি রপ্তানি, এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। দেখো সার্কভুক্ত যে দেশগুলো আছে, সার্কের ফুল ফর্মটা কি দেখো, লেখা আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে ভারতে। যত ধরনের পণ্য রপ্তানি করে তার মধ্যে প্রায় 90%ই ভারতে রপ্তানি করা হয় এই সার্কভুক্ত দেশের মধ্যে। বাইরেও কিন্তু করে, সেগুলো আমরা জানবো। একই সাথে বাংলাদেশ যে আমদানি করে তার 92%ই কিন্তু ভারত থেকে। ওকে, তারপরে দেখো হচ্ছে বাংলাদেশে যে তৈরি পোশাক শিল্প আছে, আমরা জানি এই পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি সবচেয়ে বেশি পরিমাণে যে তোমার পোশাকটা আছে এটা যায় হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেখো 2024 সালে বাংলাদেশ থেকে $734 কোটি ডলারের পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে। ওকে, নেক্সট, বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের সেনাপ্রধানের নাম তোমরা সবাই জানো। বর্তমান সেনাপ্রধান হচ্ছেন ওয়াকারুজ্জামান। তিনি কিন্তু রিসেন্টলি আফ্রিকায় একটা তাদের রাষ্ট্রপতি পদক পাইছেন। কেন? কারণ ওই দেশে তোমার হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীরা বিভিন্ন ধরনের শান্তি রক্ষার জন্য কাজ করতেছে, এবং তাদের গুরুত্বপূর্ণ অবদানের কারণেই বাংলাদেশের সেনাবাহিনীকে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই পদকটা গ্রহণ করেন। সেটা হচ্ছে তাদের রাষ্ট্রপতি পদক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাঙ্গি এলাকায়। ওকে, নেক্সট, প্রধান বিচারপতি। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে তোমার এই জুলাই আন্দোলনের পরবর্তীতে যে নিয়োগপ্রাপ্ত, তিনি হচ্ছেন সৈয়দ রিফাত আহমেদ। এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক, এনাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনারারি ফেলোশিপ দেন। এই যে আইন, ন্যায় বিচার, মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের জন্য তাকে আজীবনের জন্য ফেলোশিপ দেওয়া হয়। ইনি হচ্ছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। নেক্সট, এবার আসলে আমরা কিছু নামকরণ সম্পর্কে জানবো। নতুন নতুন বিভিন্ন জিনিসের নামকরণ হচ্ছে, তার ভিতরে একটা হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আগে নাম ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ, এখন এই জিনিসটা চেঞ্জ করে নামটা রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ। ওকে, এটা হচ্ছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের আন্ডারে পড়ে। আবরার ফাহাদ সম্পর্কে তোমরা সবাই জানো। এই যে দেখো বঙ্গবন্ধু এভিনিউ এখানে লেখা আছে, এই জিনিসটা লেখা থাকবে না, এই জিনিসটা এখন শহীদ আবরার ফাহাদ এভিনিউ। নেক্সট, বাংলাদেশে মহিলা আন্তর্জাতিক মাস্টারদের সাফল্য। আন্তর্জাতিক মাস্টার, গ্র্যান্ড মাস্টার, এই তকমাগুলা বা এই পদবিগুলা কিন্তু দাবার ক্ষেত্রে দেওয়া হয়। তো বাংলাদেশের দাবাতে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল মাস্টার তিনি হচ্ছেন রানী হামিদ। ওকে, এবং বাংলাদেশে বর্তমান এখন পর্যন্ত আন্তর্জাতিক মাস্টার মহিলা কয়জন আছেন? ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার এ পর্যন্ত 4 জন। দেখো এখানে আছে, প্রথম হচ্ছেন রানী হামিদ, তারপরে শামিমা সুলতানা, শিরিন সুলতানা, অ্যান্ড নেক্সট সর্বশেষ 2024 সালে তিনি হচ্ছেন ওয়াদিফা আহমেদ। ওকে, দেখো ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ওয়াদিফা আহমেদ। নেক্সট, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। চ্যাম্পিয়ন্স ট্রফি তোমরা যারা খেলাধুলা দেখো তারা অবশ্যই জানো, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এই বছরে ভারত কিন্তু চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু কাপ নিয়েছে। এবং এইবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হিসেবে ভারত যে কাপ নিল, ভারতের এটা হচ্ছে দ্বিতীয় ট্রফি। ভারত কিন্তু 3বার তোমার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠছে, টানা 3বার, এবং 2বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা। এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে তোমার হচ্ছে সেরা খেলোয়াড় ছিল আর হচ্ছে ম্যান অফ দ্য ফাইনাল, এই দুইটার নাম কিন্তু তোমার জানতে হবে। ম্যান অফ ফাইনাল হচ্ছে
ভারতের অধিনায়ক রোহিত শর্মা, অ্যান্ড টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হচ্ছে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র। ওকে, নেক্সট এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। নারীরা হচ্ছে ব্রোঞ্জ পদক জয় করে। 2025 সালের এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ যে নারী কাবাডি দল আছে এটা হচ্ছে ব্রোঞ্জ পদক লাভ করে। এখান থেকে শুধুমাত্র হেডলাইনটা মনে রাখবা। নেক্সট ফিফা বিশ্বকাপ 2025, ফিফা ক্লাব বিশ্বকাপ। ওকে, 2025 সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 14 জুন থেকে 13 জুলাই পর্যন্ত 11টি শহর, 12টি ভেন্যু, টোটাল 32টা ক্লাব খেলবে। এর ভিতরে সবচেয়ে দামি ক্লাবটা হচ্ছে তোমার রিয়াল মাদ্রিদ। দেখো এখানে ক্লাবগুলো দেওয়া আছে, এই সবগুলো ক্লাব কিন্তু তোমার এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে। নেক্সট বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচের নাম হচ্ছে ফিল সিমন্স। তোমরা অনেকেই জানো অনেক বছর ধরে বাংলাদেশের ক্রিকেট দলের কোচ ছিলেন হচ্ছেন চান্দিকা হাথুরু সিংহ, এবং বর্তমান কিন্তু তাকে চেঞ্জ করা হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে। কারণ তার যে পারফরমেন্স, মানে তিনি তার কোচিংয়ের মাধ্যমে বাংলাদেশ টিমকে যে পারফরমেন্স উপহার দেওয়ার কথা তিনি বরাবরের মতোই খারাপ করতেছেন। এই কারণে হচ্ছে অসন্তোষের কারণে তাকে বিদায় দেওয়া হয়েছে। বর্তমানে ফিল সিমন্সকে বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, এই যে দেখতে পাচ্ছ ডান পাশে যে ছবিটা, ইনি হচ্ছেন চন্ডিকা হাথুরু সিংহে, এবং বর্তমান যে কোচ তিনি হচ্ছেন ফিল সিমন্স। নেক্সট ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। অ্যান্ড নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশে যে কয়টা স্টেডিয়াম আছে তার অধিকাংশই নাম পরিবর্তন হয়েছে আসলে, এই দুইটা হচ্ছে রিসেন্টলি। ওকে, নেক্সট ঢাকার 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়। এখন তোমরা অনেকেই জানো যারা ঢাকাতে আসো, আর যারা ঢাকার বাইরে নাই তোমাদের হয়তো জানার কথা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7টা কলেজ আছে। এই 7 কলেজের জন্য আলাদাভাবে ভর্তি পরীক্ষা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং তাদের যে রেজাল্টটা হতো এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই হতো। তাদের যে তোমার অনার্সের যে রেজাল্টগুলো আছে এগুলো পরীক্ষাগুলো কিন্তু সেন্ট্রালি হতো, এবং তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয়ে তোমার গ্যাঞ্জাম লাগে, এবং পরবর্তীতে তারা নিজেরা একটা মানে আলাদাভাবে স্বতন্ত্র ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব জানায়, এবং তাদের এই প্রস্তাবটা সফল হয় আর কি। এবং তাদের এই 7টা যে কলেজ আছে 7টা কলেজ নিয়ে নতুন একটা বিশ্ববিদ্যালয় করা হয়, যেটার নাম দেওয়া হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা DCU। দেখো এখন তোমার জানতে হবে 7 কলেজ কোনটা কোনটা। এখানে দেখো আছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, এই 7টা। ওকে, নেক্সট তাকে ইউনিভার্সিটি সম্পর্কে পড়তেছে। এখন আর একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানি, সেটা হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি। অনেক আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে গ্রামীণ ব্যাংকের যে ট্রাস্ট আছে এটা থেকে একটা ইউনিভার্সিটি মানে বেসরকারি ইউনিভার্সিটি করার প্ল্যান করছিলেন, বাট এই জিনিসটাকে অনুমোদন দেওয়া হয় নাই। দেখো আবেদন করছিলেন কিন্তু 1989 সালে। ওকে, বাট এই রিসেন্টলি কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টাকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। এটা হতে যাচ্ছে দেশের 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ওকে, এবারে দেখো নেক্সটে আছে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তরুণ উদ্বোধন। শহীদ মীর মুগ্ধকে তোমরা সবাই চেনো, সবাই জানো যে পানি লাগবে পানি। তোমরা সবাই জানো তার গলায় যে আইডি কার্ডটা ছিল সেটা কিন্তু বিইউপির, তাই না? তিনি কিন্তু বিইউপির হচ্ছে মাস্টার্স কোর্সের স্টুডেন্ট ছিলেন। তার ব্যাচেলার্স ডিগ্রিটা ছিল কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ছাত্র ছিল, এবং তার স্মৃতির জন্যই মানে তার স্মৃতি রক্ষার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে গেটটা আছে গেটের সামনে যে তাদের যে নামের যে ফলকটা, এই ফলকটাতে আগে এই জায়গাতে বিজয় তরুণ লেখা ছিল। এই জিনিসটা চেঞ্জ করে তারা শহীদ মীর মুগ্ধ তরুণ নামকরণ করা হয়েছে। ঠিক আছে, ওকে।
নেক্সটে আসো, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে হলগুলা ছিল, এই হল দুইটার নাম চেঞ্জ করা হয়েছে। একটা নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, একটা হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল। এই দুইটা হলের নাম চেঞ্জ করে বিদ্রোহী হল এবং শিউলিমালা হল রাখা হয়। এছাড়া দেখো, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সংবলিত বঙ্গবন্ধু স্কয়ার ছিল, এই জিনিসটার নাম পরিবর্তন করে জুলাই 24 স্কয়ার রাখা হয়েছে। ওকে, নেক্সটে আসো। এবার আমরা পড়বো একটু চিকিৎসা সম্পর্কে। চিকিৎসা খাত, তোমরা জানো মেডিকেলে পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো চিকিৎসা ক্ষেত্র থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। তার ভিতরে দেখো, আমরা এখন শুরু করতে যাচ্ছি। একটা হচ্ছে বাইভাকর। বাইভাকরটা হচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ড। বাইভাকরের উদ্ভাবন এবং কার্যপ্রণালী। বাইভাকরটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী ডক্টর ড্যানিয়েল টিমস, তিনি কিন্তু উদ্ভাবন করছেন। দেখো, এই যে ছবিতে দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন উদ্ভাবক এবং তার হাতে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার সেই কৃত্রিম হৃৎপিণ্ড। ওকে, এখানে একটু তার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। নেক্সটে আসো, সিআরআই এসপিআর CS9 জিন সম্পাদনার একটা আবিষ্কার। যে জিনিসটার কাজ হচ্ছে তোমার জিন যে সম্পাদনা হয়, তোমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা ডিএনএ যে প্রযুক্তিগুলো আছে, তোমার হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন যে জিনিসগুলো আছে, যে সম্পর্কে তোমরা পড়াশোনা করো, এই জিনিসটা একটা নতুন উদ্ভাবন। এই জিনিসটার উদ্ভাবনকারীর নাম হচ্ছে জেনিফার ডাউডনা। ওকে, জেনিফার ডাউডনা এবং হচ্ছে ইমানুয়েল শারপাসিয়ের, এই দুইজনই কিন্তু নারী। তারা কিন্তু এই জিনিসটা উদ্ভাবন করেন এবং নোবেলও পাইছেন। ওকে, নেক্সট, চীনের রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার। জুলাই গণ অভ্যুত্থানে যারা হচ্ছে আহত আছে তাদেরকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা হবে বাংলাদেশে। যে জিনিসটা স্থাপন করবে হচ্ছে চীন। এখন ফিজিওথেরাপি কী জিনিস তোমরা যারা জানো, যে হচ্ছে তোমাদের যদি কারো হাত পা বা অন্য কোনো জায়গায় তোমার হাড়গোড় ভেঙে যায়, পরবর্তীতে কিন্তু তোমার ওটা ঠিক হলেও তোমার নাড়াচাড়া করতে কিন্তু খুব কষ্ট হয়। সেই কারণে তোমার হচ্ছে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ফিজিওথেরাপি দেওয়ার জন্যই চীনে স্থাপন করবে তোমার ফিজিওথেরাপি সেন্টার। মানে চীন বাংলাদেশে ফিজিক্যাল মেডিসিন যে বিভাগটা আছে, এখানে কিন্তু রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপন করবে। এই জিনিসটি স্থাপন করা হবে তোমার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটার আগে নাম ছিল হচ্ছে BSMMU বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ওকে, তো এখান থেকে কিন্তু আরেকটা তথ্য জানলা যে তোমার BSMMU এর বর্তমান নাম কি। বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেখো, জিনিসটা দেখতে এরকম। দেখো, সাহায্য দিয়ে মানে কৃত্রিম উপায়ে একজন মানুষকে সঠিকভাবে হাঁটার জন্য, তাদের হাত পা নাড়াচাড়ার জন্য যে ব্যায়ামগুলো আছে, এগুলো কিন্তু কৃত্রিমভাবে করানো হচ্ছে রোবটের মাধ্যমে। নেক্সটে আসো, বিভিন্ন ইন্টারন্যাশনাল যে রিলেশনসগুলো আছে এগুলো সম্পর্কে আমরা এখন পড়ব। প্রথমে দেখতে পাচ্ছ OIC। OIC মানে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। এই OICর যে সদস্যগুলো ছিল তার মধ্যে একটা দেশ হচ্ছে তোমার সিরিয়া। এই সিরিয়া দেশটা কিন্তু তোমার OIC থেকে তার সদস্যপদ বাতিল করা হয়েছিল। কেন বাতিল করা হয়েছিল? সিরিয়ার, তোমরা জানো সিরিয়ার যে হচ্ছে রাষ্ট্রপ্রধান ছিলেন, তার নাম হচ্ছে আসাদ, এবং আসাদ কিন্তু হচ্ছে শেখ হাসিনার মতোই বর্তমানে মানে গত বছরে কিন্তু উৎখাত করা হয়েছে। এবং আসাদ আসাদ যখন ছিল তখন কিন্তু তাদের দেশে যে তার বিরুদ্ধে বিক্ষোভকারী ছিল তাদের উপর নৃশংসভাবে কিন্তু হামলা চালাইছিল, এবং এই কারণে এই প্রতিবাদ স্বরূপে কিন্তু OIC সিরিয়ার সদস্যপদ বাতিল করে দিছিল। এবং আসাদ যখন চলে গেছে, বর্তমানে আবার সিরিয়ার সদস্যপদ কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দেখো, যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে OICর লোগো। ওকে, নেক্সটে আসো, প্রবাসী আয়ের শীর্ষ দেশ। বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অবস্থান করতেছে। জাস্ট তোমরা হেডলাইনটা এখান থেকে জানবে। নেক্সটে আসো, বিশ্ব মানব ভ্রাতৃত্ব বিষয়ক সম্মেলন
2025 এই জিনিসটা অনুষ্ঠিত হবে 12-13 সেপ্টেম্বর। জায়গা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এবং এই দেশের যিনি প্রধান তাকে বলা হয় হচ্ছে পোপ। বর্তমান যিনি প্রধান তিনি হচ্ছেন পোপ ফ্রান্সিস। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই পোপ ফ্রান্সিস এই ভ্রাতৃত্ব সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানাইছেন। ওকে, নেক্সটে আসা হচ্ছে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা মানে সংক্ষেপে হচ্ছে জিডিআই। এই জিডিআইটা দেখো, চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং 2021 সালের 21 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই জিনিসটা ঘোষণা করেন এবং এই জিনিসটার লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্য, এই জিনিসটা অর্জনে সহায়তা করবে। এই জিডিআইতে 60টিরও বেশি দেশ অংশগ্রহণ করছে। নেক্সটে আসো নামিবিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি। নামিবিয়া নামে একটা দেশ আছে, আফ্রিকান কান্ট্রি। এই নামিবিয়ার প্রথমবারের মতো নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন হচ্ছে নেতুম্বো নন্দী। এই দেখো ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে নেতুম্বো নন্দী। নেতুম্বো নন্দী নাদাইতর। ইনি হচ্ছেন নামিবিয়ার যে মরুভূমির যে দেশ, এটা দক্ষিণ আফ্রিকার একটা মরুভূমির দেশ, এই দেশের প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি কিন্তু 1990 সালে বর্ণবাদী যে আফ্রিকা ছিল, মানে রেসিজম ছিল, তার বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার ছিল। ওকে, নেক্সট কার্স্টি কভেন্ট্রি। ছবিতে যাকে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে কার্স্টি কভেন্ট্রি। তিনি হচ্ছেন জিম্বাবুয়ের একজন অ্যাথলেট। তিনি আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রথম নারী এবং প্রথম আফ্রিকান। ওকে, কভেন্ট্রি কিন্তু অলিম্পিক সাঁতারে 2বারের চ্যাম্পিয়ন। তিনি জিম্বাবুয়ের ক্রীড়াক্ষেত্রেও কিন্তু একজন হচ্ছে মন্ত্রণালয়ের মতো একটা ক্ষমতায় আসীন আছেন বর্তমানে। ওকে, নেক্সটে আসো এডিবি। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবির বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন 11তম প্রেসিডেন্ট। তার নাম হচ্ছে মাসাতো কান্দা। মাসাতো কান্দা হচ্ছে জাপানের অধিবাসী। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, তিনি জাপানের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেছে। নেক্সট হারেজ ও গাজা যুদ্ধবিরতি। হারেজ কী জিনিস? হারেজ হচ্ছে ইসরায়েলের একটা সংবাদপত্র, মানে মিডিয়া। বাংলাদেশের যেরকম সংবাদপত্র আছে তোমার প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, এগুলো তো ইসরায়েল মানে প্রত্যেক সংবাদপত্রে কিন্তু তার দেশের পক্ষে সংবাদ প্রকাশ করে, তাই না? এই হারেজ কী করছে? হারেজ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধেই আবার সংবাদ প্রচার শুরু করছে। এ কারণে এখানে নামটা দেওয়া। দেখো, গাজার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছে তাদেরই সংবাদপত্র হারেজ। ওকে, এই যে পেপারটা দেখতে এরকম। নেক্সট অ্যাস্ট্রোনমি। দেখো নাসা ক্রু 9। কেন এটার নাম নেওয়া হয়েছে? দেখো এখানে একজনকে ছবিতে দেখতে পাচ্ছ, নাসার একজন অ্যাস্ট্রোনট। তিনি কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত। তার নাম হচ্ছে সুনিতা উইলিয়ামস। তিনি হচ্ছে নাসা ক্রু 9 মিশনের মানে মহাকাশে তোমার হচ্ছে ঘোরাফেরা করা, মহাকাশে অবতরণকারী একজন নভোচারী। তিনি 9 মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সময় কাটান এবং দেশে ফিরে আসছেন কিছুদিন আগে। এবং এই মিশনে 2জন নভোচারী ছিলেন। তার ভিতর 2জনের নাম হচ্ছে তোমার, একজন হচ্ছে বুচ উইলমোর, একজন হচ্ছে সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামস কিন্তু একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত। ওকে, নেক্সটে আসো শনির নতুন চাঁদ। শনি নামে একটা গ্রহ আছে সৌরজগতে, আমরা সবাই জানি। এই গ্রহের উপগ্রহের সংখ্যা অনেক বেশি এবং বর্তমানে দেখো 128টি নতুন চাঁদ আবিষ্কার করছে জ্যোতির্বিজ্ঞানীরা চারপাশে। ওকে, তাহলে নতুন যেগুলো আসলো এবং আগে যা ছিল সব মিলে বর্তমানে চাঁদ বা উপগ্রহের সংখ্যা এই গ্রহের 274। ওকে, নেক্সটে আসো চাঁদে। আমাদের যে চাঁদ আছে, পৃথিবীর যে উপগ্রহ, চাঁদে একটা মহাকাশযান অবতরণ করছেন। এই মহাকাশযানের নাম হচ্ছে অ্যাথেনা। অ্যাথেনা পাঠাইছে যুক্তরাষ্ট্র। দেখতে এরকম। ওকে, অ্যাথেনার কাজ কী হবে? যে চাঁদের পৃষ্ঠে
পানি, বরফ এগুলোর অস্তিত্ব আছে কি না এই জিনিসটা খোঁজা। ওকে, নেক্সট এনআই পোষা GJ1214b, এটা হচ্ছে এক্সোপ্ল্যানেট। এক্সোপ্ল্যানেট অর্থাৎ তোমার সৌরজগতের বাইরের কোনো প্ল্যানেট। সৌরজগতের কোনো বাইরের প্ল্যানেট এগুলো হচ্ছে অনেক আগে থেকে খোঁজা শুরু হয়েছে। তোমার 1917-18 সালের দিকে হচ্ছে প্রথম পাওয়া গেছিলো এবং এখনও পাওয়া যাচ্ছে। সর্বশেষ যে এক্সোপ্ল্যানেটটা আবিষ্কার করা হয়েছে সেই জিনিসটার নাম হচ্ছে এনআই পোষা। ওকে, নেক্সট স্টারলিংক। স্টারলিংক আমরা জানি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্কের অনেক প্রতিষ্ঠান আছে, যেমন তোমার টেসলা, তারপরে স্পেস এক্স, তার মতোই আরেকটা হচ্ছে স্টারলিংক। স্টারলিংক হচ্ছে একটা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, যে জিনিসটা তোমার একদম সরাসরি তোমার স্পেস থেকে স্পেস স্টেশনের মাধ্যমে তোমার ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এই জিনিসটা বাংলাদেশে চালু হতে যাচ্ছে। সেটা চালু হবে হচ্ছে 9 এপ্রিল 2025। এই জিনিসটাকে বাংলাদেশে আনার মতো সাহস করতে পেরেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের উন্নয়ন আসলে চোখে পড়ার মতো। নেক্সটে আসো একটু অন্যান্য টপিকের মধ্যে 17তম একাডেমি অ্যাওয়ার্ডস, যেটাকে বলা হয় অস্কার। অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে হচ্ছে অ্যানোরা। এই ছবির পরিচালক হচ্ছে তোমার শন বেকার, তিনি হচ্ছে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন। অ্যান্ড এনার যে অভিনেত্রী নাম হচ্ছে মাইকি মেডিসন, তিনি হচ্ছেন সেরা অভিনেত্রী। দেখো এখানে লেখা আছে মাইকি মেডিসন, অ্যানোরা, রিটেন বাই শন বেকার। ওকে, নেক্সট আসো মার্চ মাসে একটা ইম্পর্টেন্ট দিন হচ্ছে তোমার 14ই মার্চ, 14/3। এই জিনিসটা কেন দেখো, পাইয়ের মান আছে 3.14159265। এখানে দেখো অনেক আছে, পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, তো এটা কিন্তু আজীবন চলতেই থাকবে। তো পাইয়ের এই যে 3.14, এই প্রথম পাঠটুকু নিয়ে এই মার্চ মাসের 14 তারিখে কিন্তু পাই দিবস পালন করা হয়। এবং এই পাই দিবসের ধারণা প্রবর্তন করে 1988 সালে পদার্থবিদ ল্যারি শ। ওকে, ওই দিনটা সারা বিশ্বে গণিতবিদরা অনেক সুন্দরভাবে পালন করে। তো সবার জীবন পায়ের মতো সুন্দর হোক। তো সবাইকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী মাসে আগামী জিকে এক্সপ্রেস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।